প্রিয় লিসেনার্স, চলে এলাম গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি সাভারের বলিয়ারপুরে। উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তো এবারের ঘটনাটি ওনার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আর ওনার বন্ধুর নাম ইমরান। আর ওনার নিজ এলাকাতেই ঘটনাটি ঘটেছিল 2010 সালের দিকে। ঘটনাটি যখন ঘটে তখন চৈত্র বৈশাখ মাস, ঝড় বৃষ্টির মাস। তো এখন যেরকম বৈশাখ মাস চলছে তেমন একটি সময় ছিল। তো ওনার যে এলাকাটা, ওই এলাকায় মোট 4টা রাস্তা রয়েছে। মেইন রাস্তাটার সাথে একটি কবরস্থান ছিল, ওই রাস্তাটা বেশ উন্নত। আর বাকি যে 3টা রাস্তা ছিল ওগুলো ছিল আবার কাঁচা রাস্তা। আর 2010 সালের দিকে তখন কিন্তু ওই গ্রামটা এতটা আলোকোজ্জ্বল ছিল না। ইলেকট্রিসিটির ব্যবহার তখনও সেখানে ওরকম বৃদ্ধি পায়নি, মোটামুটি অন্ধকারাচ্ছন্নই বলা চলে। আর ওই সময় মানুষজন রাতের বেলা অত ঘোরাফেরা করতো না। এখন যেমন অনেক আলোকিত হয়েছে, ইন্টারনেট চলে এসেছে, স্যাটেলাইট সংযোগ চলে এসেছে, কিন্তু 2010 সালের দিকেও কিন্তু এতটা ছিল না। যার কারণে মোটামুটি একটু রাত হয়ে গেলেই সবাই শুয়ে পড়তো। তো মোটামুটি এভাবেই চলছিল ওই সময়টা। এই যে ইমরান, উনি পেশায় ছিলেন একজন গাড়ির মেকানিক। ওনার বাড়ি থেকে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিটের পথ দূরত্বে একটা গ্যারেজ ছিল, ওই গ্যারেজে উনি কাজ করতেন। তো ঘটনার দিন রাতের বেলা কি হয়, যে গ্যারেজ বন্ধ করে সবকিছু গুছিয়ে গ্যারেজের মালিক সহ অন্যান্য স্টাফরা তারা বাড়িতে চলে যাবে, এমন সময় একটি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি গ্যারেজে আসে। কোনো মতো ঠেলতে ঠেলতে ওখানে নিয়ে আসা হয়। গাড়িটা ওই এলাকার ছিল না, গাড়িটা অন্য একটি জেলায় যাবে। প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু গাড়িটা নিয়ে তো যেতে হবে। গাড়ির মালিকও গাড়ির সাথেই আছে। গাড়ির মালিক বলে যে যেভাবেই হোক গাড়িটা ঠিক করে দাও, গাড়িটা নিয়ে চলে যাব। আর সকালবেলা ঠিক করার মতো অবকাশ আমার নাই, আমাকে দ্রুত এখনই ঠিক করে দিতে হবে। তার জন্য তোমাদেরকে আরো বেশি টাকাই দিব। এখন সবাই তো বাড়ি চলে যাচ্ছে ওই সময় গ্যারেজ বন্ধ করে দিয়ে। এখন মালিক বলছে যে ঠিক আছে, আমি একটু আমার স্টাফদের সাথে কথা বলে দেখি, ওরা তো সারাদিন অনেক পরিশ্রম করেছে, ওরা রাজি থাকলে আপনার কাজটা আমি করে দিব। এখন ইমরানকে বলে যে ইমরান, তোর বাড়ি তো খুব কাছে, ওদের বাড়ি তো দূরে, তুই ভাই কাজটা একটু কর, আমি তোর সাথে হেল্প করতেছি, তুই কাজটা করে দে। এখন ইমরান এ কথা শুনে রাজি হয়। আর যেহেতু একটু বেশি টাকা দেবে, মালিক ওকে বকশিসও দেবে, যার কারণে ইমরান রাজি হয়ে যায়। অন্য স্টাফরা চলে গিয়েছিল, বাট ইমরান, উনি, ওনার যে মালিক, দুজন মিলে গাড়িটা মেরামতের কাজ শুরু করে দেন। তো বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তো ইঞ্জিনের খুব বেশি ক্ষতি হয়েছিল, বিষয়টা এরকম না, বডির বিভিন্ন সাইডগুলোতে লাইট বা ব্রেক এই জায়গাগুলো বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল। তো পুরো গাড়িটাই ওনারা মেরামত করে ফেলেন। আর পুরো গাড়িটা মেরামত করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়। এবং 1টা বাজার পর আবার যে যন্ত্রগুলো তারা গ্যারেজ থেকে বের করেছিলেন সেগুলো আবার ঠিকঠাক করতে করতে আবার সবকিছু গোছাতে প্রায় 1:45 বেজে যায় রাত। ওদিকে টাকা পয়সা দিয়ে তো এই গাড়ি নিয়ে মালিক চলে গেছেন। ওদিকে তার যে ওস্তাদ, মানে গ্যারেজের যিনি মালিক, সে ওই ইমরানকে বলে, ইমরান, এত রাত্রে একা একা যাবি? তুই এক কাজ কর, তুই গ্যারেজেই শুয়ে পড়, এখানে তো থাকার জায়গা আছে, রাত্রেবেলার বাসায় যাওয়ার দরকার নাই। ঝড় বৃষ্টির রাত, আর এমনি বৃষ্টি হয়েছে, পথঘাট কাদা হয়ে গেছে। এখন ইমরান বলে যে ওস্তাদ, আমার বাড়ি তো এখান থেকে পায়ে হেঁটে 10-12 মিনিট লাগে, তো বাসায় চলে যাই। তখন এই যিনি মালিক, মানে গ্যারেজের, উনি বলছেন যে আচ্ছা যাবি যদি যা, তাহলে কিন্তু এই কবরস্থানের রাস্তা দিয়ে যাস না, একটু ঘুরে যা, ওই ঘোড়া যে রাস্তা আছে ওইটা দিয়ে যা। তখন ইমরান বলে জি ওস্তাদ, ঘোড়ার রাস্তা দিয়েই যাব। ইমরান তো রওনা দিচ্ছে। তখনও মালিক বলছে যে ইমরান, আমি তোকে আগাই দিয়ে আসি। তখন ইমরান বলে না ওস্তাদ, লাগবে না, আপনি বাড়িতে যান, অনেক রাত হয়ে গেছে, আমি বাড়ি চলে যেতে পারবো। তো ওস্তাদ তো তার মতো করে তার বাড়ির দিকে রওনা দিয়েছেন, ইমরানও রওনা দিয়েছে। তো
একটা জায়গায় আসার পর ওখানে যে মেইন যে রাস্তাটা একটু ভালো, ওইটা হলো কবরস্থানের সামনে দিয়ে রাস্তাটা গেছে। আর অন্য যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো কাঁচা। আর ওই কাঁচা রাস্তা দিয়ে যদি ইমরান তার বাড়িতে যেতে যায় 10 মিনিটের রাস্তা 15 থেকে 25 মিনিট লাগবে। আর ইমরান চিন্তা করলো যে ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো তো কাদা হয়ে গেছে, যার কারণে ওখান দিয়ে যেতে গেলে তো 20-25 মিনিটের রাস্তা ঘন্টাখানেক লেগে যাবে। এর থেকে ভালো এই কবরস্থানের রাস্তাটাই ধরি, যা থাকে কপালে। ইমরান কবরস্থানের যে রাস্তাটা ওটা ধরেছে। ওই কবরস্থানের রাস্তার একটা ব্যাপার হলো, ওই কবরস্থানটা পার হওয়ার পর 3 রাস্তার একটা মোড় আছে, সেটা দিয়ে এগিয়ে যাওয়ার পর আবার 3 রাস্তার একটা মোড় আছে, এরকম আর কি। তো ইমরান ওই কবরস্থানটা সহি সালামতে পার হয়ে যায়, কোনো সমস্যা হচ্ছিল না। দিনের বেলা খুব গরম পড়েছিল, আর গাড়িটা যখন গ্যারেজে ঢুকিয়েছিল মেরামতের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে দিয়ে কাজ চলছিল আর কি, টর্চ লাইট জ্বালিয়ে ওনারা কাজ করছিলেন। তো যাই হোক, ইমরান তো যাচ্ছে কবরস্থান পাড়ি দিয়ে, ওই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো 3 রাস্তা যেই মোড়টা আছে, ওই মোড়টা পার হয়ে আবার 3 রাস্তার মোড় আছে। তো প্রথম 3 রাস্তার মোড় পার হওয়ার পর যখন সামনে এগিয়েছেন, হঠাৎ করে একটা বিশ্রী মাংস পচা গন্ধ তার নাকে এসে লাগে। এমন বিশ্রী গন্ধ, মানে এই গন্ধে ইমরানের বমি হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল আর কি। কোনো মতে নিজেকে সামলে নেন, কিন্তু উনি বুঝতে পারছেন যে হঠাৎ করে এমন বিশ্রী গন্ধ হঠাৎ করে কেন এসে তার নাকে লাগলো। তো ইমরান এরকম চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়েছেন। এগিয়ে যাওয়ার পর ওই যে আর একটা 3 রাস্তার যে মোড় আছে, তো ওই 3 রাস্তার মোড়ের কাছে যখন এসেছে, হঠাৎ করে এই ইমরান সে দেখতে পায় যে ওর থেকে 20 থেকে 30 হাত দূর হবে একটা বস্তার মতো কিছু একটা কাঁচা রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। এটা দেখে সে প্রথমে বুঝতে পারে নাই অন্ধকারের মধ্যে যে কি রে, কি গেল। সে একটু ভালো করে তাকানোর চেষ্টা করে যে আসলে এটা কি গেল। ও দেখতে পায় যে এটা আসলে কোনো বস্তা না, কোন একটা মানুষের কোমর থেকে নিচের অংশ যদি না থাকে তাহলে কেমন দেখা যায়, ঠিক ওই রকম কিছু একটা 2 হাত দিয়ে মাটিতে ঘষতে ঘষতে রাস্তার দিকে নেমে চলে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন ধরনের মানুষ কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড, বা হাত পাগুলো কোনো কারণে অনেক ছোট ছোট, তারা কিন্তু 2 হাতের উপর ভর দিয়ে চলাফেরা করে, ঠিক তেমন কিছু একটা। তো ইমরান চিন্তা করলো আমাদের এলাকায় এরকম কোনো মানুষ আছে এমন তো আমার জানা ছিল না। তো কোত্থেকে আসলো এটা এত রাত, যাই বা কোথায়, এই চিন্তা করে ইমরান ওই দিকে তাকিয়ে আছে। ইমরান খেয়াল করে যে ওই লোকটা যাচ্ছিল, হঠাৎ করে ওই জিনিসটা ইমরানের দিকে ঘুরে তাকায়। তো ওইটার চেহারা কেমন অন্ধকারে ইমরান আসলে এভাবে ভালো করে বুঝতে পারে না, তবে ইমরান দেখতে পায় ওটা যেদিকে যাচ্ছিল ওই দিকে যাওয়াটা বাদ দিয়ে সে ঘুরে এখন ইমরানের দিকে এগিয়ে আসতে থাকে। আর সে যেই গতিতে যাচ্ছিল ওই গতিতেই তার দিকে আসছে। ইমরান তখন এটা দেখে খুব ভয় পায়। সে ভয়ে তার বাসার দিকে দিয়েছে দৌড়। যেই না দৌড় দেওয়া শুরু করেছে, তখন ইমরান বুঝতে পারলো যে তার পেছনে না হলে 10 থেকে 15টা কুকুর ঘেউ ঘেউ করে তাকে ধরতে আসছে। আর ইমরান চিন্তা করছে যে এতগুলো কুকুর কোত্থেকে আইলো, এখন যদি কুকুরগুলো আমাকে ধরতে পারে তাহলে তো একদম মানে কামড়ে ছিঁড়ে ফেলবে আমাকে। তো ইমরান তো জোরে চিৎকার করতে করতে দৌড়ে থাকে যে বাবা গো, মা গো, বাঁচাও, এসব বলতে থাকে। মানে তার মুখে যে কথা আসছিল, যেভাবে মানুষকে কনভিন্স করা যায়, মানুষের সাহায্য চাওয়া যায়, সেভাবে চিৎকার করছিল। তো তার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে, তারাও হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে এসেছিল। তো টর্চের আলোটা দেখে ইমরান সাহস পায়, সামনের দিকে এগিয়ে যায়, দেখে তাদেরই পরিচিত লোকজন, সবাই তার গ্রামের লোকজন, তো সবাইকে চেনে আর কি। তখন একজন বলে, এই ইমরান কি হয়েছে কি? তখন বলে যে ভাই অনেক ভয় পাইছি। এখন কি দেখে ভয় পাইছে এই বিষয়গুলো আসলে তার ওই সময় বলার মতো অবকাশ ছিল না। তখন স্থানীয় কয়েকজন লোক ইমরানকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে যাওয়ার পর
ইমরান বাড়ির সদস্যদেরকে বলে যে সে ভয়টাই পেয়েছে। তো ওই রাত্রে তাকে আর তেমন কিছু করা হয় না, খাইয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সকালবেলা ইমরান ঘুম থেকে ওঠে না, অনেক ডাকাডাকি করে, ঘুম থেকে ওঠে না। বিষয়টা বাড়ির লোকজনের কাছে স্বাভাবিক লাগে না। তখন একজন হুজুর নিয়ে আসেন। তো হুজুর এসে বেশ কিছুক্ষণ রুকিয়া করার পর ইমরানের ঘুম ভাঙে। এর আগে কিন্তু ইমরান ঘুম ভাঙেনি। তো হুজুরকে ইমরান সব কথা খুলে বলেন। তখন হুজুর বলেন যে ওইটা খুব খারাপ প্রকৃতির একটা জিন। তো ওই পথ দিয়ে আসার সময় মাঝে মাঝেই ওই জিনটাকে নাকি দেখা যায়, তবে ওই জিনটাকে দেখার পর দ্রুত ওখান থেকে সরে যেতে হয়। যে ওটাকে বেশি দেখার চেষ্টা করে ওই জিনটা যদি টের পায় তাহলে তার পিছু নেয়। মূলত ইমরান ওই জিনিসটাকে ভালো করে দেখার জন্য সে তাকিয়েছিল। ও তো মনে করেছে হয়তো বা কোনো প্রতিবন্ধী মানুষ হবে, এই চিন্তা করে ও তো তাকিয়েছিল। কিন্তু এটাই ছিল ওর জীবনের খুব বড় একটা ভুল, যার কারণে ওই জিনটা তার পিছু নিয়েছে। যাই হোক, ইমরানকে উনি খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন, তেল পরা দেন, কিছু দোয়া দুরুদ শিখিয়ে যান, সেগুলো রেগুলার আমল করতে বলেন। তো ইমরানের শরীরে জ্বর ছিল। তো হুজুর রুকিয়া করে যাওয়ার পর একদিনের মতো জ্বর ছিল, এরপর আস্তে আস্তে কমতে থাকে। তো এভাবে চলে যায় 3 দিন। 3 দিনের মধ্যে সে আর গ্যারেজে যায়নি। এদিকে কি হয় যে ইমরানদের জমির কিছু ধান ছিল, এই ধানগুলো আবার পেকে গিয়েছিল, সেগুলো কাটতে হবে। ওদের এলাকায় এই যারা ধান কাটে তাদেরকে বলা হয় হলো মিন্তি। এখন প্রায় 10 জনের মতো মিন্তি লাগবে। তখন ইমরানের আব্বা বলেন যে ইমরান, তুই সন্ধ্যার পর 10 জন মিন্তি জোগাড় করবি। আর একটা জায়গাও দেখিয়ে দেন যে কোন জায়গায় গেলে এই মিন্তিদেরকে পাওয়া যাবে। কারণ হচ্ছে ওই এলাকার একটা বাড়ি ছিল, ওটা নির্মাণাধীন একটা বাড়ি ছিল, কিন্তু বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। ওখানে বেশ কিছু মিন্তি, মানে যারা ধান কাটে আর কি, তারা ঘুমাতো, প্রায় 15-20 জন একসাথে তারা ঘুমাতো। ওরা ওই যে ধান কাটার বিভিন্ন চুক্তিতে আসতো আর কি, বিভিন্ন জায়গা থেকে। যেহেতু ওইখানে একটা নির্মাণাধীন বাড়ি, সেই বাড়ির ছাদও হয়ে গিয়েছিল, মানে দরজা জানলা লাগায় নাই আর কি। তো ওখানে ওনারা থাকতেন, ভাড়াটা তো আর লাগতো না। ইমরানের দুঃসম্পর্কের এক চাচা বা মামার বাড়ি ছিল আবার ওইটা। মাঝে মাঝে ওদিক দিয়ে যেত, ওই মিন্দিদের সাথে কথাও হতো ইমরানের। এই কারণে ইমরানকে ওই মিন্দিরা চিনত। তো সন্ধ্যার পরে ইমরান তাদের কাছে গিয়েছে, বলে যে আগামীকাল কার কার কাজ আছে বা কার কার কাজ নাই। তো এভাবে কথা বলতে বলতে বিভিন্ন ধরনের গল্প গুজব শুরু হয়ে যায় তাদের সাথে, যেহেতু আগে থেকে চেনা জানা ছিল। এই গল্প করতে করতে রাত বেজে গেছে 10টা। একটা সময় ইমরান বুঝতে পারে যে রাত 10টা বেজে গেছে, কিছুদিন আগে তো ভয় পাইলাম, এখন এত রাত হয়ে গেছে, এখন আর বাইরে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো ওদের ভিতর থেকে যাদের যাদের কাজ ছিল না পরের দিন, তাদের সাথে চুক্তি করেন যে তোমরা আসবা। তো ইমরান ওখান থেকে বেরিয়ে যান। তো বেরিয়ে যেদিক দিয়ে যাচ্ছিলেন, ওই যে নির্মাণাধীন বাড়ি, ওইটার ঠিক সামনের দিকে একটা ছোট্ট পুকুর আছে, আর ওইটার পাশে আরেকটা ছোট্ট জায়গা আছে ইট দিয়ে গাঁথনি করা। তো ওইখান দিয়ে যখন ইমরান যাচ্ছিল, হঠাৎ করে ইমরানের চোখ যায় অন্ধকারের ভিতরে একটা ঝোপঝাড়ের দিকে। তো ওই ঝোপঝাড়ের ভিতর থেকে এক ধরনের আওয়াজ আসছিল। অনেক সময় কাদার ভিতরে কেউ যদি মাছ ধরার চেষ্টা করে, হাত ঢুকিয়ে দেয়, তারপরে কাদার মধ্যে পা দিয়ে হাঁটে, এক ধরনের শব্দ হয়, কিন্তু ওই রকমের শব্দ হচ্ছিল। ইমরান চিন্তা করলো কি ব্যাপার, ওই দিকে মাছ ধরার মতো শব্দ বা ওই দিকটাতে এরকম আওয়াজ আসছে, ওখানে তো কাদা থাকার কথা না, আর এখানে মানুষও এত রাত্রেবেলা তো নামার কথা না, ঘটনা কি? ওখানে কি কোনো বড় ধরনের কোনো প্রাণী আসলো নাকি? ওই চিন্তা করছে। শিয়াল কুকুরও তো ওইখানে নামার কথা না। সে এরকম চিন্তা করে ওখানে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে দেখতে পাই ওই যে ঝোপঝাড় যে জায়গাটা, ওখান থেকে বেশ জোনাকি পোকার আলোর মতো কিছু আলো দেখা যাচ্ছে। তো ইমরান আরো ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করে জিনিসটা কি। ইমরান দেখতে পায় এই জোনাকি পোকার আলোগুলো নর্মাল যে জোনাকি পোকা হয় এগুলো থেকে একটু বড়। আর জোনাকি পোকা কি হয়, একটা জোনাকি পোকার আলো জ্বলে আর একটা নেভে, এরকম জ্বলে নেভে এরকম। আর সবগুলো জোনাকি পোকা তো একসাথে জ্বলে না, একসাথে নেভেও না, তাই না? যারা জোনাকি পোকা দেখেছেন তারা বলতে পারবেন।
ইমরান দেখে এই আলোগুলো একই সাথে জ্বলে, একই সাথে নেভে, এবং আলোগুলো মনে হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ইমরানের ভুল ভাঙে। ইমরান বুঝতে পারে এগুলো আসলে জোনাকি পোকার আলো না, এগুলো সবগুলো একটা একটা করে চোখ। এই চোখগুলো পিটপিট করছে। মানুষ যেভাবে চোখ পিটপিট করে একই সাথে চোখের পলক পড়ে আবার ওঠে, ঠিক ওই জিনিসগুলো একই সাথে চোখের পলক পড়ে, তখন মনে হয় যে জোনাকি পোকার আলো নিভে গেল। আবার যখন পলক উপরের দিকে ওঠে তখন মনে হলো জ্বলে গেছে জোনাকি পোকা। এই কারণে দূর থেকে এমনটা মনে হচ্ছিল। মূলত একই সাথে চোখের পলক পড়ে এবং ওঠে, এই কারণেই মনে হচ্ছিল যে এই আলোগুলো একই সাথে জ্বলছে আর নিচ্ছে। আর ওই জিনিসগুলো আস্তে আস্তে ইমরানের দিকে এগিয়ে আসছিল, এই কারণে মূলত আস্তে আস্তে ওই আলোগুলো আরো বড় দেখাচ্ছিল। যখন কাছাকাছি চলে আসে এবং ইমরান বুঝতে পারে এগুলো প্রত্যেকটাই এক একটা চোখ, এবং আরো ভয়ানক আর একটা জিনিস তার সামনে দৃশ্যমান হয়ে ওঠে, সেটা হলো একটা কুকুরের মতো অবয়ব। এই কুকুরের অবয়বের পুরো শরীর জুড়েই এই ধরনের চোখ, আর ওই জিনিসটা ইমরানের দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে। ইমরান এই জিনিসটা দেখে ঘুরে দৌড় দিতে গিয়েছে, সে তখন পা পিছলে পড়ে গেছে। এখন পা পিছলে পড়ে যাওয়ার পর সে যে উঠে দাঁড়াবে এই ধরনের শক্তি তার ছিল না। সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং প্রচন্ড জোরে চিৎকার দিতে থাকে। এমন সময় নাকি পেছন থেকে একটা আওয়াজ আসে এবং বলতে থাকে, তুই আমাকে দেখছিস রে, তুই বাঁচতে পারবি না। এই বলে নাকি ইমরানকে চেপে ধরে এবং সমানে আশ্রাতে থাকে। এদিকে পাশের যে বিল্ডিংটা আছে ওখানে যে মিন্তিরা শুয়েছিল, তারা এই ইমরানের চিৎকার তারা তো শুনেছে, দৌড়ে তারা সামনে চলে এসেছে। এসে দেখে ইমরান নিজে নিজে মাটির 2 থেকে 3 হাত উপরে উঠে যাচ্ছে এবং ঠাস করে নিচে পড়ছে। এরকম কয়েকবার হয়। ওরা তো দৌড়ে ইমরানকে যাই ধরে। ইমরানের তো রক্তারক্তি অবস্থা, মাথা ফেটে গেছে এবং বোঝা যাচ্ছে যে ওর হাত ভেঙে গেছে, হাত ভেঙে এক পাশে ঝুলে পড়েছে। ওই যে আছাড় মেরেছে তো, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা তো দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে এবং ওদের মধ্যে একজন গিয়ে ইমরানের বাড়িতে খবর দেয়। তো ইমরানের মাথায় প্রচন্ড আঘাত লেগেছিল, মাথায় রক্ত জমেছিল। প্রায় 20-25 দিন তাকে চিকিৎসাধীন থাকতে হয়েছিল এবং পুরোপুরি সুস্থ হতে অনেক দিন সময় লেগেছিল। তাদের জমি জমা যা ছিল অধিকাংশ জমি জমাই বিক্রি করে দিতে হয়েছিল ইমরানের চিকিৎসার জন্য। তো যাই হোক, পরবর্তীতে তাকে খুব ভালো হুজুরের কাছে গিয়ে রুকিয়া করানো হয়। আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন। তখন হুজুর পরামর্শ দেন যে এই মুহূর্তে তাকে বিদেশে পাঠিয়ে দিতে। দীর্ঘদিন বিদেশে থাকলে আস্তে আস্তে উনি আরো সুস্থ হয়ে উঠবেন, কিন্তু দেশে থাকলে আবারও কোনো সমস্যা হতে পারে। তো এখন ইমরান মালয়েশিয়া প্রবাসী, আর ইমরান নিজেই এই ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছিলেন এই সোহেল রানা ভাইকে, যার কারণে এই ঘটনাটি লিসেনারদের সামনে উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ ইমরান ভাইকে। সুদূর মালয়েশিয়া থেকে আপনার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আপনি সোহেল রানা ভাইকে পাঠিয়েছেন, আর সোহেল রানা ভাইকেও ধন্যবাদ, উনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, যার কারণে লিসেনারদের সামনে আমরা উপস্থাপন করতে পারলাম।